রাষ্ট্রবিজ্ঞান 2025-এর দ্বাদশ শ্রেণীর জন্য ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। প্রশ্নটা এসেছিল উচ্চ মাধ্যমিকে 2018-তে আর 2020-তে 8 নম্বরে। পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী। ভূমিকা: সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ার ফলে তত্ত্বগতভাবে ভারতীয় পার্লামেন্ট প্রভূত ক্ষমতার অধিকারী। অর্থাৎ অন্যান্য যে কোনো পার্লামেন্টারি শাসন ব্যবস্থার মতো ভারতের পার্লামেন্টও প্রভূত ক্ষমতার অধিকারী। রাষ্ট্রপতি ও দুটি কক্ষ অর্থাৎ উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা নিয়ে ভারতের কেন্দ্রীয় আইনসভা বা পার্লামেন্ট গঠিত। ভারতীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ ক্ষমতা ও কার্যাবলীকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। 1 নম্বর, আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা। আইন প্রণয়ন করাই হলো পার্লামেন্টের প্রধান কাজ। সংবিধান অনুসারে পার্লামেন্ট কেন্দ্রীয় তালিকাভুক্ত এবং যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলিতে আইন প্রণয়ন করে। আমরা প্রত্যেকেই জানি যে আইন প্রণয়নের বিষয়গুলিকে সংবিধান অনুসারে 3টে ভাগে ভাগ করা যায়: কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়, রাজ্য তালিকাভুক্ত বিষয় এবং যুগ্ম তালিকাভুক্ত বিষয়। এছাড়াও আর যদি কোনো বিষয় অবশিষ্ট থাকে সেগুলোকে অবশিষ্ট বিষয় বলা হয়। এই কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়নের একচ্ছত্র অধিকারী হল ভারতের কেন্দ্রীয় পার্লামেন্ট। রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলিতে বিভিন্ন আলাদা আলাদা রাজ্যের বিধানসভা সেই রাজ্যর জন্য আইন প্রণয়ন করে। আর যুগ্ম তালিকাভুক্ত বিষয়েতে কেন্দ্র এবং রাজ্য উভয়ের আইনসভাই আইন প্রণয়ন করতে পারে। কিন্তু এক্ষেত্রে যদি যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলিতে রাজ্যের আইনের সঙ্গে কোনো কেন্দ্রের আইনের বিরোধ বাধে তাহলে রাজ্য আইনের সংশ্লিষ্ট অংশ বাতিল হয়ে যায় এবং কেন্দ্রের আইনই বলবৎ হয়। অর্থাৎ এক্ষেত্রেও বা যুগ্ম তালিকাভুক্ত বিষয়গুলির ক্ষেত্রেও পার্লামেন্টের ক্ষমতাই বেশি। আবার অবশিষ্ট বিষয় সম্পর্কেও আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টের হাতে ন্যস্ত আছে। তাছাড়া কিছু সময় আছে বা কিছু পরিস্থিতি আছে যখন পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে পারে। সেই পরিস্থিতিগুলো হলো জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন সময় 352 নং ধারা অনুসারে। অর্থাৎ দেশে যখন ন্যাশনাল এমার্জেন্সি জারি থাকে তখন পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলিতে আইন প্রণয়ন করতে পারে। আবার কোনো রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষিত হলে 356 নং ধারা অনুসারে সেই রাজ্যের ক্ষেত্রে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। এখানে একটা কথা বলে দিচ্ছি, জরুরি অবস্থার সময় হোক বা শাসনতান্ত্রিক অচলাবস্থার সময় হোক পার্লামেন্ট চাইলে আইন প্রণয়ন করতে পারে, করতেই হবে বা রাজ্য বিধানসভা সব ক্ষেত্রে উঠে যাবে এরকম কোনো বিধান নেই। তৃতীয়, রাজ্যসভার 2/3 সদস্যের ভোটে গৃহীত সিদ্ধান্তক্রমে জাতীয় স্বার্থ রক্ষার জন্য 249 নং ধারা অনুসারে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলিতে আইন প্রণয়ন করতে পারে। আবার 252 নং ধারা অনুসারে 2 বা ততোধিক রাজ্যের আইনসভা যদি অনুরোধ করে পার্লামেন্টকে বা এই মর্মে সিদ্ধান্ত নেয় যে রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয় সেই কটা রাজ্যের ক্ষেত্রে পার্লামেন্ট আইন প্রণয়ন করবে তাহলে পার্লামেন্ট সেই সমস্ত বিষয়ে সেই রাজ্যে আইন প্রণয়ন করতে পারে। আবার 253 নং ধারা অনুসারে আন্তর্জাতিক সন্ধি বা চুক্তির শর্তাদি ইত্যাদি বাস্তবে রূপায়িত করার জন্য পার্লামেন্ট প্রয়োজন হলে রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে পারে। আন্তর্জাতিক সন্ধি বা চুক্তির ক্ষেত্রে এই ধরনের আইন প্রণয়নের কারণ হলো আমাদের বিদেশ নীতিটা কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। এবার যদি কোনো নদী যেরকম বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যাচ্ছে সেরকম একটা রাজ্যের ওপর দিয়েই তো যাবে কোনো কিছু, আমাদের পুরো ভারতবর্ষটা রাজ্য দ্বারাই বিভক্ত। এবার কেন্দ্র সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো যদি চুক্তি করে সেই চুক্তিটা প্রণয়ন করার জন্য বা সেই চুক্তিটা বাস্তবে রূপায়িত করার জন্য
সেই নদী সংক্রান্ত যদি কোনো চুক্তি করে, তাহলে সবসময় কেন্দ্রীয় আইনসভার পশ্চিমবঙ্গের বিধানসভার দিকেই তাকিয়ে থাকতে হবে, কারণ আলটিমেটলি নদীটা তো কোনো না কোনো রাজ্যের ওপর দিয়েই যাচ্ছে, সেই রাজ্যের বিধানসভার ওপর দিয়েই বিধানসভার ক্ষেত্রেই বা সেই রাজ্যের বিধানসভা যে ধরনের আইন করবে সেই আইনটাই ওই নদীর ওপর অ্যাপ্লিকেবল হবে। সেক্ষেত্রে আন্তর্জাতিক চুক্তি বা সন্ধির ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তাহলে বিদেশ নীতি কীভাবে প্রণীত হবে? এই জটটা কাটানোর জন্য আন্তর্জাতিক সন্ধি বা চুক্তির শর্তাদি বাস্তবে রূপায়িত করার জন্য প্রয়োজন হলে পার্লামেন্ট রাজ্য তালিকাভুক্ত বিষয়েও আইন প্রণয়ন করতে পারে। এছাড়াও পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন পার্লামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে রাষ্ট্রপতি জরুরি আইন বা অর্ডিন্যান্স জারি করতে পারেন। পার্লামেন্টের অধিবেশন শুরু হলে এই আইনকে পার্লামেন্টে অনুমোদন করাতে হয়। আমরা প্রথমেই পড়েছি রাষ্ট্রপতিও পার্লামেন্টের এক অবিচ্ছেদ্য অংশ, তাই রাষ্ট্রপতি যখন কোনো জরুরি আইন বা অধ্যাদেশ জারি করেন, সেই আইনকেও পার্লামেন্ট প্রণীত আইন হিসেবেই দেখা হয়, তাই বলা যেতে পারে এটাও পার্লামেন্টের এক ধরনের কাজ বা ক্ষমতা। অর্থ সংক্রান্ত বিষয় ছাড়া যে কোনো বিষয়ে আইন প্রণয়নের ক্ষেত্রে লোকসভা এবং রাজ্যসভা সমান ক্ষমতার অধিকারী। এক কক্ষ সম্মতি দিলে বিলটিকে অন্য কক্ষের সম্মতির জন্য প্রেরণ করা হয়। উভয় কক্ষের সম্মতি লাভের পর বিলটিকে অনুমোদনের জন্য রাষ্ট্রপতির নিকট উপস্থাপিত করা হয়। অর্থ বিল ছাড়া অন্যান্য বিলে রাষ্ট্রপতি সম্মতি জ্ঞাপন করতেও পারেন, নাও করতে পারেন, আবার বিলটিকে পুনর্বিবেচনার জন্য ফেরতও পাঠাতে পারেন। তবে পার্লামেন্টের উভয় কক্ষ পুনর্বিবেচনার পর সংশ্লিষ্ট বিলটিকে রাষ্ট্রপতির নিকট দ্বিতীয়বার প্রেরণ করলে তাতে তিনি সম্মতি জ্ঞাপন করতে বাধ্য থাকেন। অর্থাৎ এতক্ষণ আমরা দেখলাম যে পার্লামেন্ট কোন কোন বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। এবার আমরা দেখব পার্লামেন্ট কিভাবে আইনটা প্রণয়ন করে। আইন প্রণয়নের পদ্ধতি হলো পার্লামেন্টের দুটো কক্ষের যে কোনো একটা কক্ষে কোনো বিল উপস্থাপন করা হয় এবং সেই বিলটা সেই কক্ষের দ্বারা উপযুক্ত প্রসিডিওর অনুসারে পাশ হলে তারপর সেটাকে অন্য কক্ষে পাঠানো হয়। সেই দ্বিতীয় কক্ষেও যখন সেটা পাশ হয়ে যায় তখন সেটাকে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতি যদি তাতে অনুমোদন দিয়ে দেয় তাহলে বিলটা পাশ হয়ে যায়। কিন্তু শুধুমাত্র অর্থ বিল বা অর্থ সংক্রান্ত বিলের ক্ষেত্রে এক্ষেত্রে দুটো বিলই মেন, অর্থ বিল এবং আর্থিক বিল এক। এই দুটো বিল শুধুমাত্র লোকসভাতেই উপস্থাপন করা যায় বা উত্থাপন করা যায়, সেটা রাজ্যসভায় উত্থাপন করা যায় না। আর সেক্ষেত্রে উত্থাপনের জন্য অর্থ বিল বা আর্থিক বিল উত্থাপনের জন্য রাষ্ট্রপতির সুপারিশ আবশ্যিক। তাই এই অর্থ বিল বা আর্থিক বিল এক ছাড়া বাকি সব বিলের ক্ষেত্রেই নর্মাল প্রসিডিওর ফলো করা হয়। এই দুটো বিলের ক্ষেত্রে একটু আলাদা প্রসিডিওর আছে। এবার বিল পাস কিভাবে হবে সেটারও আলাদা পদ্ধতি আছে। তাছাড়াও রাষ্ট্রপতি কোনো বিলে সম্মতি জ্ঞাপন করতেও পারেন, নাও করতে পারেন, আবার বিলটিকে পুনর্বিবেচনার জন্য ফেরতও পাঠাতে পারেন। তবে পার্লামেন্ট পুনর্বিবেচনার পর বিলটিকে আবার রাষ্ট্রপতির কাছে প্রেরণ করলে তিনি সম্মতি জ্ঞাপন করতে বাধ্য থাকেন। এটাও অর্থ বিল ছাড়া অন্যান্য বিলের ক্ষেত্রে। এছাড়াও রাষ্ট্রপতির একটা ক্ষমতা আছে, সেটাকে ভেটো ক্ষমতা বলে। অর্থাৎ রাষ্ট্রপতি কোনো বিলকে চাইলে দীর্ঘদিন ধরে, পকেট ভেটো বলে এটাকে, দীর্ঘদিন ধরে সেটাকে আটক রাখতে পারে। এখানে পুরো বিল পাসের প্রসিডিওরটা শর্টে দেওয়া হলো, বিশদে আবার আলোচনা করা হবে তখন অন্য প্রশ্নের ক্ষেত্রে, সেটা দেখে নিও। পার্লামেন্টের আইন প্রণয়নের ক্ষমতা অনেকটাই তত্ত্বগত, কারণ কার্যক্ষেত্রে মন্ত্রীরাই আইন প্রণয়নের ক্ষেত্রে উদ্যোক্তার ভূমিকা গ্রহণ করে থাকেন। অধিকাংশ আইনের খসড়া প্রস্তাব মন্ত্রীরাই পার্লামেন্টে উত্থাপন করেন। মন্ত্রীরা হলেন পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তাই তাদের দ্বারা উত্থাপিত বিলগুলি সহজেই অধিকাংশের সমর্থন লাভ করে এবং আইন হিসেবে বিধিবদ্ধ হয়। অর্থাৎ বলা হচ্ছে এখানে পার্লামেন্ট যেহেতু আইন বিভাগের ক্ষমতাটা অনেকটাই তত্ত্বগত, আসল ক্ষমতা শাসন বিভাগের বা মন্ত্রী পরিষদেরই থাকে, কারণ মন্ত্রীরা হলেন সংখ্যাগরিষ্ঠের নেতা এবং মন্ত্রীরা যদি কোনো বিল উত্থাপন করেন সেটা সংখ্যাগরিষ্ঠ দ্বারা সমর্থন পাওয়ার চান্স বেশি থাকে এবং সেটাই পাশ হয়ে আইন হিসেবে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাছাড়াও বেসরকারি বিল বা মন্ত্রী ছাড়া পার্লামেন্টের অন্য সদস্য কর্তৃক উত্থাপিত বিলগুলি প্রণয়নের ক্ষেত্রে বা
পাশ করার ক্ষেত্রে বেশ কিছু আলাদা নিয়ম আছে। যেমন পার্লামেন্টের একটা অধিবেশনে বা এককালীন অধিবেশনে 3টের বেশি বেসরকারি বিল উত্থাপন করা যায় না। এরকম কিছু বিধিনিষেধ থাকার ফলে বা 1 মাসের নোটিশ দিতে হয় বেসরকারি বিল উত্থাপন করার জন্য। এই ধরনের কিছু বিধিনিষেধ থাকার ফলে বেসরকারি বিল পাসের চান্স একটু কমই থাকে। দ্বিতীয় পয়েন্ট, শাসন বিভাগ গঠন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা। সংসদীয় শাসন ব্যবস্থায় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতারাই মন্ত্রিসভা গঠন করেন। তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্যকে মন্ত্রীপদে নিয়োগ করতে পারেন। আবার পার্লামেন্টের সদস্য নন এমন কোনো ব্যক্তিকেও রাষ্ট্রপতি মন্ত্রিসভায় স্থান দিতে পারেন, কিন্তু মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর তাকে 6 মাসের মধ্যে পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্য অবশ্যই হতে হয়। তবে সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের মধ্য থেকেই প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা নিযুক্ত হন। রাষ্ট্রপতি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন এবং তারপর প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিযুক্ত করেন। ভারত সরকারের শাসন বিভাগ বলতে কার্যত প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এই মন্ত্রিসভাকেই বোঝানো হয়। অর্থাৎ পার্লামেন্টের দ্বিতীয় কাজ হলো, মানে আইন প্রণয়নের পরই যেটা পার্লামেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো মন্ত্রিসভা গঠন করা। কিভাবে মন্ত্রিসভা গঠিত হয়? সাধারণ অর্থে বলতে গেলে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী এবং তার সুপারিশক্রমে অন্যান্য মন্ত্রী হিসেবে চয়ন করা হয়। কিন্তু রাষ্ট্রপতি চাইলে পার্লামেন্টের সদস্য নন এমন কোনো ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ করতে পারেন, তবে তাকে 6 মাসের মধ্যে পার্লামেন্টের কোনো না কোনো কক্ষের সদস্য অবশ্যই হতে হবে। মন্ত্রিসভা গঠন করার পরের পার্লামেন্টের কাজ হলো মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করা। সরকারি নীতি ও কার্যকলাপের জন্য মন্ত্রীগণ পার্লামেন্টের কাছে, বিশেষ করে লোকসভার কাছে দায়িত্বশীল থাকেন। এই দায়িত্ব ব্যক্তিগত এবং যৌথ। ব্যক্তিগত দায়িত্ব বলতে কোনো ডিপার্টমেন্টে গণ্ডগোল হয়েছে, তাহলে সেই ডিপার্টমেন্টার যে মন্ত্রী, সেই মন্ত্রী শুধুমাত্র রেজিগনেশন দিতে বাধ্য থাকেন। আবার যৌথ দায়িত্ব হচ্ছে যে টোটাল মন্ত্রিসভাই যদি লোকসভার আস্থা হারায়, তাহলে টোটাল মন্ত্রিসভাই রিজাইন করতে বাধ্য থাকে। মন্ত্রিসভার কার্যকাল পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের ওপর নির্ভরশীল। লোকসভার অধিকাংশ সদস্যের সমর্থন বা আস্থা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। প্রথমে হলো গঠন, তারপর এটা হলো কিভাবে অপসারিত হতে পারে মন্ত্রিসভা বা কোনো বিশেষ মন্ত্রী, সেটার প্রসিডিওর। এবার হচ্ছে তাছাড়াও মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করার পার্লামেন্টের হাতে বেশ কিছু অস্ত্র আছে, যেগুলি হলো, তাছাড়া পার্লামেন্টের সদস্যগণ প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক, মুলতুবি প্রস্তাব, নিন্দাসূচক প্রস্তাব, দৃষ্টি আকর্ষণীয় প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, বাজেট আলোচনা প্রভৃতি বিভিন্ন উপায়ে মন্ত্রীদের নিয়ন্ত্রণ করতে পারেন। তবে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে লোকসভার ক্ষমতাই হলো মুখ্য, রাজ্যসভার ভূমিকা এক্ষেত্রে গুরুত্বহীন। তাছাড়া সরকারি প্রতিশ্রুতি কমিটি, সরকারি হিসাব পরীক্ষা কমিটি, ব্যয় নির্ণায়ক কমিটি প্রভৃতির রিপোর্টের ওপর বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমেও পার্লামেন্ট মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে। এখানে শুধু বলে দিচ্ছি, অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রেই টোটাল মন্ত্রিসভাকে রিজাইন করতে হয়। বাকি প্রস্তাবগুলোর ক্ষেত্রে মন্ত্রিসভার সমালোচনা হয় ঠিকই, কিন্তু সব ক্ষেত্রে রিজাইন করতে নাও হতে পারে। কিন্তু এটা করলে পরে মন্ত্রিসভা একটু প্রেশারাইজ ফিল করে বা মন্ত্রিসভার ইমেজের ওপর এফেক্ট পড়ে। তাই এই সমস্ত পদ্ধতিতে আলোচনা, সমালোচনা, কি ভুল করছে বা আয় ব্যয়ের হিসাবের আরও ক্লিয়ারভাবে আলোচনা করা, বিতর্ক করা, এগুলো করার ফলে মন্ত্রিসভার ওপর একটা চাপ সৃষ্টি হয়। এইভাবে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করা যায়। তবে মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রেও পার্লামেন্টের ক্ষমতা তত্ত্বগত, কারণ দলীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই মন্ত্রিসভা গঠিত হয়। সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরাই মন্ত্রিসভা গঠন করেন। তাই পার্লামেন্ট মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং এখন পার্লামেন্ট বিশেষ করে লোকসভাকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ বলা হচ্ছে, যেহেতু লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতারাই মন্ত্রী, তাই
এবং যেহেতু নেতারাই মন্ত্রী, তাই নেতারাই সাধারণত টোটাল লোকসভাকে আর আরও ব্যাপকভাবে বলতে গেলে টোটাল পার্লামেন্টকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ শাসন বিভাগই আইন বিভাগকে নিয়ন্ত্রণ করে। কিন্তু এক্ষেত্রে একটা এক্সেপশন আছে, যদি কোয়ালিশন সরকার বা জোট সরকার হয় সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই লোকসভা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে। তৃতীয়, অর্থ সংক্রান্ত ক্ষমতা। সরকারের যাবতীয় আয় ব্যয়ের নিয়ন্ত্রণের ক্ষমতা পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়েছে। সংবিধান অনুসারে ভারতবর্ষে কর ধার্য, কর সংগ্রহ ও ব্যয় নির্বাহ পার্লামেন্টের আইন ছাড়া করা যায় না। অর্থাৎ কর কত হবে সেটা ধার্য করা বা করের স্ল্যাব ধার্য করা, বা কোন কোন বিষয়ে কর থেকে বাতিল হবে সেগুলো ধার্য করা, কর সংগ্রহ করা এবং খরচা করা বা ব্যয় নির্বাহ করা, এটা পার্লামেন্টের আইন ছাড়া করা যায় না। অবশ্য সরকারি সুপারিশ ছাড়া ব্যয় মঞ্জুরির দাবি বা কর ধার্যের প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করা যায় না। এক্ষেত্রে সরকারি সুপারিশ বলতে রাষ্ট্রপতির সুপারিশ, আরও ব্যাপকভাবে বলতে গেলে মন্ত্রিসভার সুপারিশের কথাই বলা হচ্ছে। রাষ্ট্রপতির সুপারিশে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মাধ্যমে বার্ষিক আয় ব্যয়ের প্রস্তাব পার্লামেন্টে অনুমোদনের জন্য পেশ করা হয়। তবে পার্লামেন্টের এই ক্ষমতা আসলে লোকসভার ক্ষমতা, কারণ অর্থ সংক্রান্ত বিষয়ে লোকসভার সিদ্ধান্তই চূড়ান্তভাবে কার্যকর হয়। যেহেতু বললাম অর্থ বিল পাশের ক্ষেত্রে লোকসভার ভূমিকাই গুরুত্বপূর্ণ, তার জন্য পার্লামেন্টের এই ক্ষমতা সাধারণত লোকসভার ক্ষমতা। সরকারি আয় ব্যয় পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত পথে পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করার জন্য লোকসভার দুটি গুরুত্বপূর্ণ কমিটি আছে। এই কমিটি হলো সরকারি গাণিতিক কমিটি বা পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং আনুমানিক ব্যয় হিসাব কমিটি বা এস্টিমেটস কমিটি। আয় ব্যয় সংক্রান্ত কোনো বিষয়ে পার্লামেন্টের নির্দেশ সরকার অমান্য করলে এই কমিটি দুটি সে প্রসঙ্গে লোকসভার দৃষ্টি আকর্ষণ করে। সরকারি ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে পার্লামেন্টকে সাহায্য করেন ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। অর্থাৎ পার্লামেন্টের বা লোকসভার সিদ্ধান্ত অর্থের ক্ষেত্রে চূড়ান্ত হলেও পার্লামেন্ট নিজের খেয়াল খুশি মতো আর্থিক ডিসিশন নিতে পারেন না। পার্লামেন্ট নির্ধারিত পথে আয় ব্যয় পরিচালিত করছে কিনা, মানে ডিসিশন নেওয়া হলো একভাবে খরচা করা হবে, অথচ সেই ডিসিশনটা মেনে চলা হচ্ছে কিনা সেটা তদারকি করার জন্য দুটি কমিটি আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি এবং এস্টিমেটস কমিটি। এবং আয় ব্যয় কীভাবে এই খরচাগুলোকে ঠিকমতোভাবে করা হবে সেটার ক্ষেত্রে ভারতের সরকারকে হেল্প করেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এক্ষেত্রে উল্লেখযোগ্য যে মন্ত্রীদের বেতন ভাতা ইত্যাদি নির্ধারণের দায়িত্বও পার্লামেন্টের, মানে নিজেদের বেতন ভাতা মন্ত্রী বা শাসন বিভাগের বেতন ভাতা এগুলো নির্ধারণের দায়িত্ব পার্লামেন্টের। কিন্তু রাষ্ট্রপতি, রাজ্যপাল, লোকসভার অধ্যক্ষ, রাজ্যসভার সভাপতি ও সহসভাপতি, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি প্রমুখের বেতন ভাতা ইত্যাদি ভারতের সঞ্চিত তহবিল থেকে প্রদান করা হয়। তাই এই সব বিষয়ে ধার্য ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা পার্লামেন্টের নেই। যাতে ভারতের বড় বড় পদাধিকারীরা পার্লামেন্টের তোষামোদকারীতে পরিণত না হন, তার জন্যই এই নিয়ম যে কিছু উচ্চপদস্থ কর্মচারীর ক্ষেত্রে বা কিছু উচ্চপদস্থ পদাধিকারীর ক্ষেত্রে বেতন ভাতা এগুলো ভারতের সঞ্চিত ব্যয় তহবিল থেকে দেওয়া হয় এবং এই সমস্ত ক্ষেত্রে পার্লামেন্টের নিয়ন্ত্রণের কোনো ক্ষমতা নেই। চতুর্থ পয়েন্ট, নির্বাচন ও পদচ্যুত করার ক্ষমতা। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচিত সংস্থার অংশ হিসেবে পার্লামেন্টের নির্বাচিত সদস্যগণ বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপরাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যের দ্বারা। আবার পার্লামেন্ট রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে পদচ্যুতও করতে পারে। পার্লামেন্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ বিচার করে এবং অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয়। এই বিচার পদ্ধতিকে বলা হয় ইমপিচমেন্ট পদ্ধতি। তাছাড়াও সুপ্রিম কোর্ট,
হাইকোর্টের কোনো বিচারপতির বিরুদ্ধে অযোগ্যতা বা অসদাচরণের অভিযোগের ভিত্তিতে অপসারণের জন্য রাষ্ট্রপতি পার্লামেন্টের কাছে সুপারিশ করতে পারে। পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্য সংখ্যার অধিকাংশ এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 দ্বারা এই জাতীয় প্রস্তাব সমর্থিত হলে রাষ্ট্রপতি অভিযুক্ত বিচারপতিকে অপসারণ করেন। তাছাড়া মুখ্য নির্বাচন কমিশনার, সর্বোচ্চ ব্যয় নিয়ন্ত্রক ও মহা হিসাব পরীক্ষককে পদচ্যুত করার জন্য পার্লামেন্ট প্রস্তাব গ্রহণ করতে পারে। অর্থাৎ পার্লামেন্ট কাদের কাদের নির্বাচন করেন? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এদেরকে পার্লামেন্ট নির্বাচন করেন। আবার কাদের কাদের পার্লামেন্ট পদচ্যুত করতে পারে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতিকে তো পারেই, তাছাড়াও সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কোনো বিচারপতিকে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার, সর্বোচ্চ ব্যয় নিয়ন্ত্রক ও মহাহিসাব পরীক্ষক প্রভৃতিকে পার্লামেন্ট পদচ্যুত করারও ক্ষমতার অধিকারী। পরবর্তী পয়েন্ট, বিচার সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্টের উভয় কক্ষ আইনসভার অবমাননা কিংবা অধিকার ভঙ্গের অভিযোগের ভিত্তিতে পার্লামেন্টের সদস্য এবং সদস্য নন এমন যে কোনো ব্যক্তিকে শাস্তিদানের ব্যবস্থা করতে পারে। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চলে পার্লামেন্ট হাইকোর্ট স্থাপন করতে পারে বা যে কোনো একটি আদালতকে হাইকোর্টের মর্যাদায় উন্নীত করতে পারে। পার্লামেন্ট যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্টের ক্ষমতার পরিধি সম্প্রসারণ করতে পারে 230(1) নং ধারা অনুসারে। অর্থাৎ বিচার সংক্রান্ত মেন ক্ষমতা হলো পার্লামেন্ট আইনসভার অবমাননা বা পার্লামেন্টের অবমাননা করা, পার্লামেন্টকে অপমান করা কিংবা অধিকার ভঙ্গের অভিযোগে। অধিকার ভঙ্গ বলতে পার্লামেন্টের প্রত্যেকটা সদস্যকে কিছু বিশেষ অধিকার দেওয়া হয়েছে, একজন যদি অন্যজনের অধিকার খর্ব করে অথবা নিজের অধিকারের অপব্যবহার করে, সেই অধিকার ভঙ্গের অভিযোগে পার্লামেন্ট সেই ব্যক্তিকে শাস্তি দিতে পারে। এছাড়া পার্লামেন্ট কেন্দ্রশাসিত অঞ্চলে বা ইউনিয়ন টেরিটরি অঞ্চলে হাইকোর্ট স্থাপন করতে পারে বা অন্য কোনো স্থাপিত আদালতকে হাইকোর্ট বানাতে পারে, হাইকোর্টের মর্যাদা দিতে পারে, অথবা যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের এক্সিস্টিং হাইকোর্টের ক্ষমতার পরিধিকেও বৃদ্ধি করতে পারে। এই হলো পার্লামেন্টের বিচার সংক্রান্ত ক্ষমতা। সংবিধান সংশোধনের ক্ষমতা। পার্লামেন্ট সংবিধান সংশোধনের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কতগুলি ক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে এবং কিছু বিশেষ ক্ষেত্রে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পার্লামেন্ট সংবিধান সংশোধন করে 368 নং ধারা অনুসারে। নির্দিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সংবিধান সংশোধনের জন্য অঙ্গরাজ্যগুলির আইনসভাসমূহের সম্মতি প্রয়োজন। বাকি সব বিষয়ে পার্লামেন্ট এককভাবে সংবিধান সংশোধন করার অধিকারী। 1971 সালে 24তম সংবিধান সংশোধনী অনুসারে পার্লামেন্টের উভয় কক্ষ কর্তৃক গৃহীত সংবিধান সংশোধনী বিলে রাষ্ট্রপতির সম্মতি প্রদান করতে বাধ্য। অর্থাৎ আমরা জানি যে সংবিধানের টোটাল সংশোধনের ক্ষমতাকে 3 ভাগে ভাগ করা যায়। সংবিধানের কিছু অংশ আছে সুপরিবর্তনীয় অংশ, সেই সুপরিবর্তনীয় অংশগুলিতে পার্লামেন্ট এককভাবে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিতেই সংবিধান সংশোধন করতে পারে। আবার কিছু আছে দুষ্পরিবর্তনীয় অংশ, সেগুলির ক্ষেত্রে পার্লামেন্ট সংবিধান সংশোধন করার পর সেগুলিকে অন্যান্য অঙ্গরাজ্যগুলির আইনসভাসমূহেরও সম্মতি প্রয়োজন হয় সেগুলো প্রণীত করার জন্য। এবং কিছু আছে আধা দুষ্পরিবর্তনীয় অংশ, সেই অংশগুলোর সংশোধন করার ক্ষেত্রে পার্লামেন্টের বিশেষ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয়। এই সংবিধান সংশোধনের ক্ষেত্রে 1971 সালের 24তম সংবিধান সংশোধনী অনুসারে পার্লামেন্টের ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে পার্লামেন্ট থেকে যদি কোনো আইন পাশ হয়ে রাষ্ট্রপতির কাছে যায় সংবিধান সংশোধন অনুসারে, তাহলে রাষ্ট্রপতি সেই আইনে সম্মতি প্রদান করতে বাধ্য। অর্থাৎ সুপরিবর্তনীয় অংশের ক্ষেত্রে এককভাবে, দুষ্পরিবর্তনীয় অংশের ক্ষেত্রে রাজ্য আইনসভাগুলির সঙ্গে যুগ্মভাবে এবং আধা দুষ্পরিবর্তনীয় অংশগুলির ক্ষেত্রে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পার্লামেন্ট সংবিধান সংশোধন করতে পারে।
এবং এই ধরনের সংবিধান সংশোধনীতে রাষ্ট্রপতি সম্মতি প্রদান করতে বাধ্য। 7 নম্বর হচ্ছে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি কর্তৃক জরুরি অবস্থা ঘোষণার নিরবিচ্ছিন্নতা পার্লামেন্ট কর্তৃক অনুমোদন সাপেক্ষ। অর্থাৎ রাষ্ট্রপতি জরুরি অবস্থা যদি এমন সময় জারি করেন যেই সময় পার্লামেন্ট অধিবেশনে নেই, তাহলেও পার্লামেন্টের অধিবেশন বসার সঙ্গে সঙ্গে সেই জরুরি অবস্থাকে বা জরুরি অবস্থার ঘোষণাকে পার্লামেন্টে অনুমোদন করিয়ে নিতে হয়। যদি সেটা না করে তাহলে জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে 1 মাসের মধ্যে এবং 1 মাসের পর এবং শাসনতান্ত্রিক অচলাবস্থা বা আর্থিক জরুরি অবস্থার ক্ষেত্রে 2 মাসের পর পার্লামেন্টের অনুমোদন না থাকলে সেই ধরনের জরুরি অবস্থা বাতিল হয়ে যায়। অর্থাৎ জরুরি অবস্থা নিরবিচ্ছিন্ন রাখার জন্য রাষ্ট্রপতির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন। 8 নম্বর পয়েন্ট, রাজ্য গঠন ও পুনর্গঠন সংক্রান্ত ক্ষমতা। পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে নতুন রাজ্য গঠন করতে, কোনো অঙ্গরাজ্যের কোনো অংশকে বিচ্ছিন্ন করতে, 2 বা ততোধিক রাজ্যকে একত্রিত করতে, কোনো একটি রাজ্যের অংশকে অন্য রাজ্যের সঙ্গে সংযুক্ত করতে, কোনো রাজ্যের সীমানার হ্রাস বৃদ্ধি করতে বা কোনো রাজ্যের সীমানার হ্রাস বৃদ্ধি করতে বা কোনো রাজ্যের নাম পরিবর্তন করতে পারে। অর্থাৎ রাজ্যের সীমানার বৃদ্ধি বা হ্রাস করতে পারে এবং কোনো রাজ্যের নাম পরিবর্তন পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমেই করতে পারে। এর জন্য রাজ্যসভাগুলির সুপারিশের প্রয়োজন নেই। রাজ্যসভাগুলির বলতে রাজ্যের আইনসভাগুলির। পরবর্তী পয়েন্ট, তথ্য সরবরাহ এবং জনমত গঠনের ভূমিকা। সরকারি নীতি ও কার্যকলাপ সম্পর্কে নির্ভরযোগ্য সংবাদ ও তথ্য সরবরাহকারী সংস্থা হিসেবে পার্লামেন্টের ভূমিকা গুরুত্বপূর্ণ। কোনো বিলের ওপর আলোচনা, বিতর্ক প্রভৃতির মাধ্যমে জনসাধারণ সরকারের কার্যাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। তাছাড়া পার্লামেন্ট যে কোনো প্রশ্নের উত্তর দিতে কিংবা জ্ঞাতব্য বিষয়ে তথ্য সরবরাহ করতে সবসময় মন্ত্রীরা বাধ্য থাকেন। বহুদলীয় ব্যবস্থায় সংবাদ সরবরাহ করতে সরকারের জনস্বার্থ বিরোধী কাজের বিরূপ সমালোচনার মাধ্যমে পার্লামেন্ট জনগণকে সজাগ ও সতর্ক রাখে। এর ফলে জনগণের রাজনৈতিক জ্ঞানের ব্যাপ্তি ঘটে এবং সুস্থ জনমত গঠিত হতে পারে। অর্থাৎ পার্লামেন্টে বিভিন্ন সরকারি নীতি ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা, বিতর্ক এগুলো হওয়ার ফলে এবং পার্লামেন্টের মুখপাত্রকে প্রেসের সামনে সঠিক বর্ণনা দিতে বাধ্য করতে পারার ফলে বা বর্ণনা দেওয়ার ফলে দেশের আইন প্রণয়ন সংক্রান্ত কী কী কার্যকলাপ হচ্ছে বা সরকারের নীতি কী এগুলো সম্পর্কে জনগণের ধারণা স্পষ্ট হয়। ফলে জনগণের রাজনৈতিক জ্ঞানের ব্যাপ্তি ঘটে এবং সুস্থ জনমত গঠিত হতে পারে। মানে মানুষ বুঝতে পারে যে কোন ধরনের সরকার তারা চায় এবং কোন ধরনের নীতি তারা চায় বা কোন ধরনের নীতি এবং সরকার তারা চায় না। 10 নম্বর হচ্ছে অন্যান্য ক্ষমতা। প্রথম, সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় এবং উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সম্মতিক্রমে রাজ্য আইনসভার উচ্চকক্ষের প্রতিষ্ঠা ও বিলোপ সাধনের প্রস্তাব গৃহীত হলে সে বিষয়ে পার্লামেন্ট চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম। দ্বিতীয়, পার্লামেন্ট কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সরকারি চাকরির জন্য বসবাসগত যোগ্যতা স্থির করে দিতে পারে। অর্থাৎ পার্লামেন্ট রাজ্যের উচ্চকক্ষ বা রাজ্য আইনসভার উচ্চকক্ষ যেটা হচ্ছে বিধান পরিষদ সেটা গঠন বা বিলোপ করতে পারে এবং সরকারি চাকরি করার জন্য বসবাসগত যোগ্যতা স্থির করতে পারে। এছাড়া উপরাষ্ট্রপতির পদচ্যুতি প্রস্তাব প্রথমে কেবলমাত্র রাজ্যসভাতেই উত্থাপন করা যায়। রাজ্যসভা তদানীন্তন মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত হওয়ার পর লোকসভার সম্মতির জন্য এরূপ প্রস্তাবকে প্রেরণ করতে হয়।
অর্থাৎ উপরাষ্ট্রপতি যেহেতু রাজ্যসভার চেয়ারম্যান, তাই উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব সর্বপ্রথম রাজ্যসভায় আনতে হয়। আর এটা হলো রাজ্যসভার এক্সক্লুসিভ ক্ষমতা, মানে লোকসভা এবং রাজ্যসভা বা পার্লামেন্টের মধ্যেও রাজ্যসভার এটা হলো এক্সক্লুসিভ ক্ষমতা, এটা লোকসভা করতে পারে না। ঠিক যেমন অর্থ বিলের ক্ষেত্রে লোকসভার কিছু এক্সক্লুসিভ ক্ষমতা আছে। চতুর্থত, রাজ্যসভার উপস্থিত ও ভোটদানকারী সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত প্রস্তাবে রাজ্যসভা যদি ঘোষণা করে যে জাতীয় স্বার্থে আইন প্রণয়নের মাধ্যমে পার্লামেন্ট কর্তৃক এক বা একাধিক সর্বভারতীয় বিচার বিভাগীয় কৃত্তক বা পাবলিক সার্ভিস কমিশন সহ সর্বভারতীয় কৃত্তক গঠন করা প্রয়োজন, তাহলে পার্লামেন্ট সেটা করতে পারে। অর্থাৎ পার্লামেন্ট পাবলিক সার্ভিস কমিশন গঠন করতে পারে। উপসংহার: কার্যক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং পাশাপাশি পার্লামেন্টের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইংল্যান্ডের মতো ভারতের সংসদীয় শাসন ব্যবস্থায়ও ক্যাবিনেটের বা মন্ত্রিসভার একনায়কত্বের সৃষ্টি হয়েছে। তত্ত্বগতভাবে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পার্লামেন্টের থাকলেও বাস্তবে ক্যাবিনেট বা মন্ত্রিসভাই পার্লামেন্টকে নিয়ন্ত্রণ করে। এই হলো পার্লামেন্টের ক্ষমতা এবং কার্যাবলী। উত্তরটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর এই ধরনের আরও কোনো প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হলে অবশ্যই কমেন্ট করো। আর তাছাড়াও আমি শর্টসের মধ্যে এই প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক, মুলতবি প্রস্তাব এইগুলো সম্পর্কে আরও ডিটেলসে আলোচনা করে দেব। এছাড়াও কত ধরনের বিল হয় এবং বিল পাসের কী কী পদ্ধতি, সেগুলো ভিডিও এবং শর্টসের মাধ্যমে আলোচনা করে দেব। ইচ্ছে হলে সেগুলোও দেখতে পারো। থ্যাংক ইউ।